মতো নির্বিচারে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, ককটেল দিয়ে আমাদেরকে গুলিবিদ্ধ করে, তারপরে লাঠিচার্জ, জলকামান তো সামান্য একটা জিনিস, কিন্তু আপনার ককটেলগুলো যে কি পরিমাণে মারছে সেটা আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না। এটা এই আমার কাছে যতটুকু আসছে 15 জনের উপরে আসছে, আইসিইউতে আছে 4 জন। আমি ইনজুর্ড হইলেও আমি ওয়াদা দিছি আমার এই আউটসোর্সিং কর্মচারী ভাইদের যে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় এবং আমার শ্বাস থাকা অবস্থায় এই দাস প্রথা বাংলাদেশ থেকে চিরতরে মুক্তি না করে আমি ঘরে ফিরব না। এবং বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, কলামিস্ট, লেখক, সাহিত্যিক সবাই আমাদের এই দাবিগুলো যৌক্তিক বলে আমাদের ব্যানারে সমর্থন জানাইছে। আজকে জাতীয় নাগরিক ঐক্য পরিষদের শ্রমিক নেতারা, ছাত্র সমন্বয়করা শহীদ মিনারে এসে আমাদের এই আন্দোলনকে সমর্থন জানাইছে এবং সাধুবাদ জানাইছে। তারা বলছে আপনাদের দাবি যৌক্তিক, এগুলো নিয়ে আপনারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে আদায় করতে হয়, আপনারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যান, আপনাদের দাবি যৌক্তিক। আপনাদের সাথে তামাশা খেলছে 6 মাস, আজকে আপনারা, এটাই আমাদের ফার্স্ট আন্দোলন ছিল না, এর আগেও আমরা 2 বার আন্দোলন করছি, আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ঘরে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের পেটের ক্ষুধা নিবারণ করে না এই সরকার। এখানে আউটসোর্সিং কর্মচারী, শ্রমিক, এরা কেউ অবিচার না, ভাতের জন্য, দুমুঠো ভাতের জন্য, ডালের জন্য রাজপথে আসছে, তাদেরকে আজকে এই নির্বিচারে গুলি করছে, ককটেল মেরেছে এবং গ্রেনেড, সাউন্ড গ্রেনেড মেরেছে। এটা বর্বরোচিত, এটা তীব্র নিন্দা জানাই আমরা। আউটসোর্সিং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে আমি নিন্দা জানাই। আমি এই কেন্দ্রীয় কমিটির একজন প্রতিনিধি, আমার গায়ে 2টা ককটেল, একটা আমার এপাশে, আপনারা হয়তো বা ভালো করে দেখে আমি, এটা আমার স্থান, যার কারণে এই জনসম্মুখে আমি ওপেন করলাম না। আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণে আমরা ঘরে ফিরবো না। আসসালামু আলাইকুম। আমি আলমগীর হসপিটালের প্রতিনিধি। আমরা আজকে এখানে আসছিলাম আমাদের পেটের দায়ে, আমরা সরকারের কোনো ক্ষতি করতে আসি নাই, অথচ আমাদের উপর আজকে আমার এক ভাই আইসিইউতে আছে, আবার আরেক ভাই পঙ্গুতে আছে, গুলি করে তাদেরকে হত্যা করার চেষ্টা করছে। এই অর্ডার কারা দিছে? আমরা তো আসছি আজকে আমরা পেটের দেয়া রাস্তায় আসছি। আমরা তো কারো উপরে কোনো হামলা চালাই নাই, আমরা নিজের পেটের দিয়ে আসছি। কালকে পঙ্গু হাসপাতালে গেলে আমাদের চাকরি থাকবে কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। আমরা যদি আজকে এইখান থেকে খালি হাতে ফিরি, আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নাই। আপনারা যদি কোনো কিছু নাই করতে পারেন, তাহলে এই সরকার আপনারা পদত্যাগ করেন। আমরা আগামীকাল থেকে, যদি আজকে আমরা খালি হাতে ফিরি, আগামীকাল থেকে সারা দেশে কর্মবিরতি দিবেন আমাদের। যদি আমরা কর্মবিরতি না দেই, তাইলে যারা গুলি খাইছে তাদের সাথে আমাদের বেইমানি করা হবে। আমি আর কিছু বলতে পারতেছি না, আমি আর খুবই খারাপ লাগতেছে। আপনারা বলেন আপনাদের আগামীকালের কর্মসূচিগুলো কি? আমরা আসছি ন্যায্য দাবির জন্য, আমরা চাকরি পুনরায় পুনর্বহালের জন্য আসছি। যে আমাদের আমরা কোভিডের সময়, কোভিড-19 সময় আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম, তখন আমাদের কোভিড চলে যাওয়ার পরে বলছে, কিন্তু পরবর্তীতে ঠিকাদার নিয়োগের মাধ্যমে লোক নিয়োগ করছে, আমাদের 202 জনকে চাকরিচ্যুত করছে। করার পরে আমরা এই দাবির জন্য আসছি। আমাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে, আমাকে লাঠি চার্জ করছে। এখানে আমার এটা দেখার মতন জায়গা না। আমার এক ভাই হসপিটাল আছে, আমার সহযোদ্ধা, আমরা প্রায় 3 মাস যাবত আমরা এই অবস্থা, মনে করেন আমাদের কোনো কিছুই নেই। আমরা এই জন্য আসছি। এখন আমাদের উপরে এরকম নির্যাতিত সব ভাই বোনরা, আমাদের দাবি একটা, আমাদের সে নিজ প্রতিষ্ঠানে পুনর্বহাল করে দেওয়ার জন্য, সবাইকে আর সবার হচ্ছে চাকরি পুনরায় ফেরত করার জন্য। কর্মসূচিতে ছিলাম, হঠাৎ করে দেখি আমাদের এখানে টিয়ারশেল এখানে হঠাৎ করে এখানে আমার টিয়ারশেল আহত হয়েছে।
সভাপতি করে বলবেন আপনাদের কর্মসূচি আজকে কি কি ধন্যবাদ। আপনারা জানেন আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আমরা প্রেস ক্লাবে অবস্থান করি। সেই প্রেস ক্লাবে অবস্থান করার পরে আমাদের ছত্রভঙ্গ করে দেয়, আমাদেরকে গুলি করে, লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড মারে এবং জল কামান চালু করে। আমাদের প্রায় কয়েকজন লোক গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি আছে, কুর্মিটলায় আছে, পিজিতে আছে, একজন আশঙ্কাজনক আছে, তিনি আপাতত আছে আমাদের আইসিইউতে ভর্তি আছে। দেখেন আমরা আমাদের দাবি আদায় করতে আসছি। এই যে গুলিবিদ্ধ লোক এখানে আছে, আপনারা দেখছেন, এই আরেক ভাই চলে আসছে। আমার ভাইদের বুড়ের পাড়া দেওয়া বন্ধ, তার রাস্তার মধ্যে রোডের বুড়ে পাড়া দেওয়া তারা মারছে। আমরা দৌড়ের পর আমরা যে অবস্থা করছি, আমরা শান্তিপূর্ণ একটা কাজ করতে গেছি, আমাদের দাবি আদায় করতে গেছি, আর সেখানে আমাদেরকে এইভাবে মার হয়েছে। এটা কেমন রাষ্ট্র? আমরা আমাদের দাবি আদায় করতে আসছি, সেখানে গুলি কেন? সেখানে কেন গুলি? কেন জল কামান? আমরা আমাদের দাবি নিয়ে আসছি, সরকারের কাছে আমরা দাবি জানাইছি, আমাদের সুন্দরভাবে জানাইতে পারবে, কিন্তু আমাদের গুলি দিয়ে সত্যভঙ্গ করতে পারে না। পুলিশের বক্তব্য তারা কোনো গুলি করে না। আমাদের গুলির আছে, দেখছেন তো আপনারা, আমাদের যারা হাসপাতালে ভর্তি আছে এবং যাদের চাই এখান থেকে যাওয়ার পরে আমাদের চাকরি চলে যেতে পারে, তাই যদি কিনা আমাদের দাবি না মানে এবং আমাদের যেই যারা গুলিবিদ্ধ হয়েছে, আহত আছে, তাদের ব্যবস্থা নিতে হবে। যদি কিনা আমাদের দাবি না মানে, তাহলে আগামীকালকের যে কর্মসূচি, ইনশাল্লাহ আমরা কঠিন থেকে কঠোর কর্মসূচি দেবো ইনশাল্লাহ। আজকে আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাইদের জন্য আজকে একটি বিষাদের দিন। আমরা সারা বাংলাদেশের আমরা বিভিন্ন দপ্তরে কর্মরত, এখানে সকলেই আছেন, তাদের শিক্ষিত, আমরা শিক্ষিত। আমরা আমাদের কর্মের দ্বারা এই রাষ্ট্রকে আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হয় ঠিকাদারের মাধ্যমে। সেই ঠিকাদার আমাদের জন্য যে বেতন নির্ধারণ করে দেয় সরকার, ঠিকাদার সেখান থেকে বেতন অনেক কমিয়ে তাদের মতো করে বেতন দেয়। আমরা 2020 সাল থেকে শুরু করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে আমরা বিভিন্নভাবে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে লাঠিপেটা করেছিল, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে গুলি করেছিল, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে সাউন্ড গ্রেনেড মেরেছিল। আমরা তখন মনে করেছিলাম এটা একটা ফ্যাসিস্ট সরকার, আমরা মেনে নিয়েছিলাম। অত্যন্ত কষ্টের বিষয়, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে আমাদের ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা আশায় বুক বেঁধেছিলাম। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন, দেশের দায়িত্ব নিলেন, ছাত্র জনতারা যখন ওই ক্ষমতার মসনদে বসলেন, আমরা ভেবেছিলাম এবার বুঝি আমাদের দুঃখ দুর্দশা দূর হবে। আমরা 17 আগস্ট শাহবাগ চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম। সেখান থেকে প্রধানমন্ত্রী সাহেব বাসভবনে গিয়েছিলাম। পরবর্তীতে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল আমাদের যে দাবি, এই দাবিটি মেনে নেওয়া হবে।
কিন্তু আমাদের দাবিটি মানা হয়নি। পরবর্তীতে আমাদেরকে আবার আন্দোলনে নামতে হয়। আমরা 19 অক্টোবর আন্দোলনে নেমেছিলাম, আমাদের দাবি মানা হয়নি। আমরা আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল শহীদ মিনারে সকাল 10টা থেকে। শহীদ মিনারে আমাদের নাগরিক কমিটির আরেকটি প্রোগ্রাম থাকায় ওনাদের পরামর্শে আমরা আমাদের জাতীয় যে প্রেস ক্লাব আছে সেখানে এসে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করতে থাকি। হঠাৎ করে আমি মনে করতে চাই ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত যে পুলিশ আছে তারা অবশ্যই ফ্যাসিস্টের সময় নিয়োগপ্রাপ্ত। ডিসি রমনার নেতৃত্বে আমার ভাইদের উপরে আমাদের উপরে বিনা কারণে সাউন্ড গ্রেনেড, গুলি, জল কামান এবং লাঠিচার্জ করা হয়। আমরা আজকের এই আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সকল প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনতি বিলম্বে এই প্রশাসনের এই ডিসি মহোদয়ের সহ যারা যারা আজকে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের যে ভাইগুলো আজকে ওই আইসিইউর বেডে পরে কাতরাচ্ছে, আমি জানি না মাঝখান থেকে 5 জন হারিয়ে গেছে। আর যদি 10 জন বা 5 জন মানুষ যদি আজকে মারা যায়, এর দায়িত্ব সরকারকে নিতে হবে, এর দায়িত্ব ডিসি রমনাকে নিতে হবে। আমরা মনে করি অনতি বিলম্বে এই প্রশাসনের পদত্যাগ করা উচিত, ডিসি মহোদয়ের পদত্যাগ করা উচিত। এবং সাথে সাথে আমাদের যে ভাইগুলো আহত হয়েছে তাদের সুচিকিৎসা সরকার নিশ্চিত করতে হবে। গ্রেপ্তার করা হয়েছে আমাদের অনেককে, বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। আজকে রাত্রের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি করি। আজকে রাত্রের মধ্যে যদি এই পুলিশ প্রশাসনের পদত্যাগ এবং বিচার না করা হয় এবং যদি আমাদের ভাইদের সুচিকিৎসা নিশ্চিত করা না হয়, যদি আমাদের দাবি যে যৌক্তিক দাবি আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে নিয়োগের বিধান জারি করা না হয়, তাহলে আগামীকাল সকাল 10টা থেকে যখনই অফিস খুলবে, আজকে লাইভের মাধ্যমে যে সকল প্রতিষ্ঠানের ভাইয়েরা আপনারা শুনছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা গ্যাস, বিদ্যুৎ, পানি সহ স্বাস্থ্য অধিদপ্তর সকল প্রতিষ্ঠান সহ সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে যেখানে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক বাইরে কর্মরত আছেন, আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের প্রতিষ্ঠানে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ আপনারা অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মবিরতি দিয়ে। যতক্ষণ পর্যন্ত এই প্রশাসনের বিচার না করা হবে, আমাদের ভাইদের আহত ভাইদের দ্রুত চিকিৎসা নিশ্চিত না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। এবং আপনাদের প্রতি যে নির্দেশনা, আপনাদের তো অবস্থান কর্মসূচি, আপনারা কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। সেখানে ডিবিডিসি, নেস্কো, ডেস্কো, পেট্রো বাংলার যে 14টি প্রতিষ্ঠান, পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে, ঢাকা ওয়াসা থেকে শুরু করে, নির্বাচন ভবন থেকে শুরু করে, স্বাস্থ্য সেক্টরের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে শুরু করে যারাই আমাদের এই কথাগুলো শুনছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, আমার ভাইরা আজকে আইসিইউতে কাতরাচ্ছে, আমার ভাইরা আজকে বিছানায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমাদের অসংখ্য ভাইরা আজকে নাগত হয়েছে। আমরা তার প্রতিবাদে আমরা তারই প্রতিবাদে আজকে সাংবাদিক সম্মেলন করলাম। আপনাদের মাধ্যমে আমাদের ঘোষণা দিলাম যে কালকে সকাল 10টা থেকে যদি রাতের মধ্যে আমাদের দাবি মানা না হয়, কালকে সকাল থেকে সারা বাংলাদেশে সকল প্রতিষ্ঠানে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি চলবে। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ছাত্র সমন্বয়কদের অন্যতম আমাদের মাদার ভাই, জাতীয় নাগরিক কমিটির শ্রমিক ছেলে প্রধান, আমাদের সকলের প্রিয় মাদার ভাই। ঠিকাদার বাতিল, আমাদের ঠিকাদার বাতিল করতে হবে। যাদের বিগত দিনে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। যাদের বকেয়া বেতন আছে তাদেরকে বেতন পরিশোধ করতে হবে, ঠিক আছে, টেন্ডারের নামে। আর
বর্তমান রানিং টেন্ডারকে ঠিকাদার আছে, এই ঠিকাদারটাকে বাদ দিয়ে যদি সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নিয়ে নিতে পারে, বাংলাদেশের নীতিমালা এখন জারি আছে, সেই নীতিমালা 3-8 ধারায় কিন্তু বলা আছে যে প্রতিষ্ঠান চাইলে আমাদের সরাসরি নিয়োগ দিতে পারে ঠিকাদার ব্যতীত। আমরা ওটাই ইমপ্লিমেন্টেশন চাচ্ছি, ওটাই বাস্তবায়ন চাচ্ছি। সরকারের কোনো বাধা নাই, নিয়মতান্ত্রিক ভাবেই তারা করতে পারে। বিগত ফাঁসির সরকার এটা করছে, তাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যারা ঠিকাদার দিল তাদের সুবিধা দর্শন করতে। আমাদের দাবি এইটা যে নীতিমালা যে 3-8 এটা বাস্তবায়ন, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আইনগত কোনো জটিলতা নাই। কিন্তু সরকার কেন করতেছে আমি মনে করি যে উপরে যে আমলারা বসে আছে সেই আমলারা অনৈতিক ভাবে সুবিধা নেওয়ার জন্য এই দাবিটি বাস্তবায়ন করতে। আমরা এই দাবিটির বাস্তবায়ন চাই। সরকারও কি ঠিকাদারের কাছে কি বন্দী? তাই মনে হয় ঠিকাদারের কাছে বন্দী, প্রশাসনের আচ্ছা, আমরা আজকের এই আউটসোর্সিং কর্মীদের উপর আন্দোলনের আজকের প্রেস ক্লাবের সামনে যে ওদের শান্তিপূর্ণ অবস্থান ছিল, সেখানে পুলিশি বাধা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জল কামান নিক্ষেপকে আসলে আমরা জাতীয় নাগরিক কমিটির শ্রমিক সেলের পক্ষ থেকে প্রতিবাদ জানাই। আমরা চাই না বর্তমান দেশে, একটা স্বাধীন দেশে, আমরা যে দেশটা দ্বিতীয়বার করে স্বাধীন করেছি, একটা অভ্যুত্থানের পর কারো উপর, দেশের কোনো নাগরিকের উপর জল কামান নিক্ষেপ করা হোক, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হোক, এটা আমরা চাই না। আমরা এটার সুদৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। আশা করছি যে বর্তমান প্রশাসন এবং সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না। আমরা আউটসোর্সিং এর ভাইদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা একটা সাস্টেনেবল সমাধানের জন্য চেষ্টা করছি। আপনারা জানেন যে আউটসোর্সিং এর সমস্যাটা শুধু আজকের না, বহুদিনের সমস্যা। এখানকার যে ঠিকাদারি প্রথা, সেই ঠিকাদারি প্রথার বাতিল চাই আমরাও চাই তারা সরাসরি প্রতিষ্ঠানের সাথে আসুক, তারা যেন বঞ্চনার শিকার না হয়, তারা যেন অধিকার না হয়। তো আমার ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের সাথে আমরা আছি, আপনাদের দাবির প্রেক্ষিতে, আপনাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির সাথে আমরা আছি, আমরা একমত। কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে সমাধানের জন্য। আমি মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাথে এইমাত্র কথা বলেছি। উনি বলেছেন যেহেতু এই সমস্যাটা শুধু একটা মন্ত্রণালয়ের না বা একটা দপ্তরের না, এটা বাংলাদেশের সকল মন্ত্রণালয়, সকল অধিদপ্তর এবং পরিদপ্তরের সাথে সম্পৃক্ত। সুতরাং আমাদের একটা মন্ত্রী পরিষদ সভা করে, মন্ত্রী পরিষদ বৈঠক করে এই সমস্যার সমাধান করতে হবে। মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম আপনাদেরকে কথা দিয়েছেন এই সমস্যার সমাধান হবে, কিন্তু আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, আপনাদের একটু সময় দিতে হবে। এই মুহূর্তে কোনো জায়গায় চাকরি নিশ্চিত করতে পারবে না, এটা বলে এই পরিপত্র দিতে হবে। অনেক প্রতিষ্ঠান থেকে চাকরি দিতে পারতেছে। আবারও বলছি, যেহেতু এই সমস্যাটা, এই আউটসোর্সিং সমস্যাটা সকল মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, সুতরাং সকল মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদ বৈঠক ছাড়া এটা সম্ভব না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, শক্তভাবে কথা দিচ্ছি, আপনাদের দাবির সাথে আমরা আছি। আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি, সরকারের বহু অংশীজনের সাথে কথা বলেছি। এই সমস্যাটা খুব শীঘ্রই সমাধান হবে, কিন্তু যেহেতু অনেকগুলো দপ্তরের সাথে সম্পৃক্ত, সুতরাং মন্ত্রী পরিষদ বৈঠক ছাড়া এটা সম্ভব না। আপনাদেরকে মিনিমাম 2 সপ্তাহ সময় দিতে হবে। তারা যে এই মুহূর্তে যে প্রতিষ্ঠানে টেন্ডার করতেছে, সেই ক্ষেত্রে কি করণীয়? এই মুহূর্তে যারা টেন্ডার করছে, আমাদের ভাইদের কাছে অনুরোধ করবো একটু শান্ত হন। এই মুহূর্তে অনেক প্রতিষ্ঠানে টেন্ডার করতেছে, সেই মুহূর্তে কি করণীয়? টেন্ডার তো একটা হচ্ছে মানে সরকার সিদ্ধান্ত নিয়ে হচ্ছে যে এই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে তাদের বেতন বাড়ি পরিশোধ করবে, এবং যেসব টেন্ডারের সময় শেষ, যদি এখন রিকল করা না হয়, নতুন করে টেন্ডার না দেওয়া হয়, তাহলে তো ওই কর্মীদেরকে বেতন কিভাবে দিবে, কার মাধ্যমে দিবে? বেতন তো দেওয়া লাগবে। এটা বলা হচ্ছে প্রতিষ্ঠান চাইলে সরাসরি নিতে পারবে। এই বিষয়টা নিয়ে আমরা একটা মানে এইভাবে প্রতিষ্ঠান চাইলে বা হয়তো যদি, কিন্তু এরকম সমাধান চাই না। আমরা চাই একটা দীর্ঘস্থায়ী সমাধান। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আমরা চেষ্টা করতেছি। দীর্ঘস্থায়ী সমাধান হইলে এই কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে। এবং আমি
যারা ঠিকাদার ভাইদের কাছে অনুরোধ করবো, ঠিকাদার ভাইদেরকে অনুরোধ করবো এবং হচ্ছে কোম্পানির যারা স্টেক হোল্ডার আছে অনুরোধ করবো যে আপনারা পুরাতন যারা অভিজ্ঞ কর্মী, যারা এতদিন যাবৎ কাজ করে আসছেন, যারা অভিজ্ঞ হয়েছেন এতদিন এবং যাদের জীবন জীবিকা একটা জায়গায় নির্ধারিত হয়েছে, সুতরাং এখানে অস্থিতিশীল করবেন না, নতুন লোক অবশ্যই নিয়োগ দেবেন, কিন্তু পুরাতন যারা আছে তাদেরকে বাদ দিবেন না। এই অনুরোধটুকু করতে পারি আমি, এর চেয়ে বেশি আসলে কিছু করা যায় না। আমরা তাদেরকে তো বাধ্য করতে পারি, যেহেতু নিয়ম, মানে তারা নিয়মের মধ্যে আছে, আমরা কি তাদেরকে বাধিত করতে পারি? বলেন, আমরা তাদেরকে অনুরোধ করতে পারি। আমরা ঠিকাদার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা পুরাতন লোকগুলোকে বাদ দিবেন না। পুরাতন আচ্ছা, যদি টাকা চায়, যদি দুর্নীতি করে, সে প্রমাণ আমাদেরকে দিবেন, ইনশাল্লাহ এই ব্যবস্থা হবে। আচ্ছা, আপনার সরকারের মতো কি বিপ্লবী সরকারের কি জিম্মি ঠিকাদারের কাছে ভাই? না, সরকার ঠিকাদার, সরকার বলছে আমরা জাতীয় নাগরিক কমিটির কথা বলতে পারি, সরকারের কাছে আমরা দাবি তুলবো, তবে সরকার জিম্মি কিনা সেটা আমরা জানি না। তবে আমি আশা করি সরকার জিম্মি না, বা আমরা এটা বিশ্বাস রাখি যে সরকার ঠিকাদারের কাছে জিম্মি না। যে সিস্টেম চলে আসছে, সেই সিস্টেমের একটা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আমরা সরকারকে বলছি। আমরা অনেক আশ্বস্ত ছিলাম যে নতুন আমাদের বিপ্লবী সরকার, আমরা আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থানের যে সরকার আমরা বসাইছি, আমরা খুব আশা এবং ভরসা নিয়ে আমরা রাজপথে আসছি। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে ভরসাও দিয়েছিল। 17 আগস্ট আমরা প্রথম আন্দোলন করি, ওই আন্দোলনে আমাদেরকে তারা প্রধান উপদেষ্টা 15 দিনের একটা দেয়, কিন্তু ওই পর থেকে আর আমাদের এই প্রায় আজকে বিগত 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের কোনো রেসপন্স আসে নাই ভাই। এই কারণে আজকে যে পুলিশ আমাদের উপর যে অমানবিক যে নির্যাতন আজকে যে চালাইছে ভাই, এটা প্রত্যেকটা চ্যানেল। আচ্ছা, আপনি তো ভাষণ দিচ্ছেন, আপনি তো প্রশ্ন করতেছেন না, কি বলবেন? আচ্ছা, আপনি তো ভাষণ দিচ্ছেন। 5 আগস্টের পর নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, এখানে চাই না, এখানে আমরা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ চাই না যে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, এবং চাই যে দেশটা স্থিতিশীল থাকুক এবং সুন্দরভাবে দেশটা চলুক, এবং কিছু সংস্কার হোক। সংস্কার অনেক ক্ষেত্রে প্রয়োজন, আপনারা জানেন। সংস্কার বিভিন্ন কারণে বিভিন্ন পক্ষ থেকে সংস্কারের বাধা দেওয়া হচ্ছে, এটা আমরা জানি। আমরা তাদেরকেও বলবো, আপনারা এই সংস্কারের বাধা দেবেন না। আমরা এই আউটসোর্সিং কর্মীদের যে সমস্যা, এই সমস্যারও সংস্কার করতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা ধৈর্য ধরেন, আপনারা কেউ কর্মবিরতি দিবেন না। যদি কর্মবিরতি দেন তাহলে আসলে এটা ইতিবাচক কিছু হবে না, নেতিবাচক হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে এখানে ডিপিডিসি আছে, এখানে বিভিন্ন হাসপাতালের কর্মী আছে, এখানে বিভিন্ন এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং বিদ্যুৎ খাত, গ্যাস খাত, বিভিন্ন খাতের কর্মীরা আছেন, কয়লা খনি থেকে শুরু করে বিভিন্ন খাতের কর্মীরা আছেন। আপনাদেরকে অনুরোধ করবো, কেউ কর্মবিরতির দিকে যাবেন না, জনদুর্ভোগ তৈরি করবেন না। টেন্ডার দিয়ে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে। যদি আমাদেরকে এই রিকোয়েস্ট করেন আপনি, সেক্ষেত্রে আমরা যে কালকে যাব, সরাসরি আমাদেরকে কিন্তু ঠিকাদার চাইলেই এসে বাদ দিয়ে দিতে পারেন। আমরা যে আজকে এখান থেকে আসছি, আমাদের প্রতিষ্ঠানের প্রধানরা, সিনিয়র বসরা দেখেছে আজকের এই বিস্তারিত বিষয়টা। কালকে গেলেই অনেককে বলবে যে তোমাদের তো চাকরি নাই, তোমরা। আমরা এই জায়গায় আমরা সহযোগিতা করবো। যদি কেউ কোন ঠিকাদার আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করে, অন্যায্য প্রেশার ক্রিয়েট করে, তাহলে আমরা আপনাদের সহযোগিতা করবো। যদি কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে অন্যায্য হয়রানি করে, সেক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক কমিটি আপনাদের সাথে আছি। যাদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিষয়ে একটু কথা বলেন ভাই। যাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং 76 মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। আচ্ছা, যদি আউটসোর্সিং এর কোনো কর্মী বেতন না পায়, যদি বেতন আটকে থাকে, সেই বেতন আটকে থাকলে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব তাদেরকে সমাধান দিতে। আচ্ছা, আজকে যারা আহত হয়েছে তাদের ব্যাপারে তারা সুচিকিৎসার দাবি জানাচ্ছে, এইটা আপনি কিভাবে দেখেন? আমরা সরকারের কাছে অনুরোধ করব, সরকারের কাছে আমরা দাবি করব যেন যারা আহত হয়েছে প্রত্যেকের সুচিকিৎসা করা হয় এবং তাদের দায়িত্ব নেওয়া হয়। এটা আমরা অনুরোধ করব। আপনাদেরকে আরেকটা অনুরোধ করবো যে আপনারা দাবিগুলো, আপনাদের সুস্পষ্ট দাবিগুলো একদম একটা নির্দিষ্ট সংখ্যায় লিখে, একটা দফায় লিখে আপনারা আনবেন। আমরা এই দাবিগুলো একটু আমরা যাচাই বাছাই করবো, কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, বা এবং কোনটা কতটুকু কি প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতা অনুসারে আমরা সেই ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এবং ব্যবস্থা নিয়ে বলতে আমরা সরকারকে অনুরোধ করবো, সরকারকে প্রেশার ক্রিয়েট করবো যেন সরকার খুব দ্রুত ব্যবস্থা নেয়।
দ্রুত বলতে আগেও তো সময় দেওয়া হয়েছে, আগেও তো সময় দেওয়া হয়েছে, এদিকে 2-2বার সময় দেওয়া হয়েছে। কি হবে ভাই? আমি জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য এবং শ্রমিক সেলের সম্পাদক। সবাইকে ভাই আপনি জানেন যে আমাদের ঠিকাদার বাতিল দিলে আমাদের সরকারি নীতিমালায় কিন্তু লেখা আছে যে 3-8 বাস্তবায়ন করা যায়, সরকারের কাছে এটা নিউজটা আছে কিন্তু, তাহলে সেটা নীতিমালায় লেখা আছে, তাহলে এই 3-8 বাস্তবায়ন করতে এত সময় লাগতেছে কেন? আমার কেন নীতিমালাগুলো তো আগেও ছিল, অনেকদিন থেকে আছে, তাই না? তো আপনারা তো বঞ্চিত করতেছি, হ্যাঁ অনেকেই তো বঞ্চিত আছেন। তো আমরা চাই একটা দীর্ঘস্থায়ী সমাধান, শুধু একটা নীতিমালা দিয়ে যদি না হয়, আমরা প্রয়োজনে এটাকে সংস্কার করার জন্য আমাদের এখানে শ্রম সংস্কার কমিশন আছে, তাদেরকে আমরা রিপোর্ট দেবো যে আউটসোর্সিং এর কর্মচারীদের সমাধানের জন্য, তাদের জীবন জীবিকার নিরাপত্তার জন্য, তাদের চাকরির হচ্ছে নিশ্চয়তার জন্য, এবং তাদের যে বেতন, আমরা এটাও জানি যে বেতন মাঝে মধ্যে দেওয়া হয় না, বেতন দিতে দীর্ঘসূত্রিতা করা হয়। তো এইটাকেও আমরা চাই না যে বেতন দিতে দীর্ঘস্থায়ী হোক। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আউটসোর্সিং কর্মচারীরা তাদের যে বিভিন্ন বোনাস, উৎসব ভাতা পায় না, আমরা এটা হচ্ছে তারা যেন উৎসব ভাতা পাক, এবং তাদের যে হচ্ছে আপনার চাকরির নির্দিষ্ট কর্মঘণ্টা নাই, আমরা এইটাও দাবি করবো যে নির্দিষ্ট কর্মঘণ্টা করে দেওয়া হোক। আচ্ছা ভাই, আপনি তো বললেন যে আপনারা এটা নিয়ে কাজ করবেন, উপদেষ্টা মাহফুজের সাথে আপনাদের কথা হয়েছে, আরো কাজ করবেন, একটা আশ্বাসমূলক কথাবার্তা আপনি বলেছেন। এখন কি যারা আউটসোর্সিং আন্দোলনরত আছে তারা বলছেন যে রাতের মধ্যে তাদের দাবি মানা হলে আগামীকাল সারা দেশে কর্মবিরতি, এইটা তারা হবে কিনা, না আপনার আশ্বাস এইটা উজ্জ্ব করবে? আচ্ছা, এটা আমি চাইবো যে আমি ভাইদের কাছে বলবো যে আমাদের একটু সময় দেওয়া লাগবে। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আচ্ছা একটু সবাই যাবেন মাঝার, আমরা চেষ্টা করছি, আমরা উপদেষ্টাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু, আমি আবারও বলছি বিষয়টা, যে যেহেতু এই আউটসোর্সিং সমস্যাটা শুধু একটা মন্ত্রণালয়ের বা একটা অধিদপ্তরের নয়, সকল সেক্টরে, সকল অধিদপ্তর পরিদপ্তরের এবং সকল মন্ত্রণালয়ের সাথে জড়িত, সুতরাং মন্ত্রী পরিষদ বৈঠক ছাড়া এটা সমস্যা সম্ভব না। খুব দ্রুত সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের সময় চেয়েছেন, 2 সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ বৈঠক করে এটার দীর্ঘস্থায়ী সমাধান করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, মাঝার ভাই যে আপনাদের কাছ থেকে 2 সপ্তাহ সময়, মাঝার ভাই যে আপনাদের মাঝার ভাই যে আপনাদের কাছ থেকে 2 সপ্তাহ সময় নিয়েছেন, তিনি মাহফুজ আলমের সাথে কথা বলেছেন, আপনারা কি এই 2 সপ্তাহ সময় মেনে নিয়ে ঘরে ফিরে যাবেন কিনা, এবং আগামীকাল আপনাদের যে কর্মবিরতি সেটা অফ করবেন কিনা, যেহেতু উনি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছে জনদুর্ভোগ হবে। ধন্যবাদ জানাচ্ছি নাগরিক কমিটিকে এবং আমাদের প্রিয় মাঝার ভাইকে। বিনয়ের সহিত বলি, আজকে আমার ভাই আওয়ামী লীগের দোষরদের নিয়ে চলেন কেন আপনি? আইসিইউতে ভর্তি। আওয়ামী লীগের দোষরদের নিয়ে চলেন কেন আপনি? এই আওয়ামী লীগের দোষরগুলো সারা নাকি আপনি? একটু ভাইদেরকে আরেকটু বলি, আমরা এখানে আপনাদের আন্দোলনের সাথে আমরা একমত। কথা বলছে বলে তো প্লিজ আব্দুল্লাহ ভাই একটু প্লিজ শুনেন। সাহেদ ভাই, আমরা চাই যে আপনাদের দাবি বাস্তবায়িত হোক, আপনাদের দাবি যৌক্তিক এবং সেই দাবি বাস্তবায়িত হোক, আপনারা মধ্যস্বত্বভোগীর থেকে আপনারা রেহাই পান, কিন্তু আপনাদের আন্দোলনে যেন কেউ সুবিধা নিতে না পারে, কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটে, আপনারা এটা লক্ষ্য রাখবেন। আপনাদের আন্দোলনে কোনো ধরনের ফ্যাসিস্টের দোষর যেন অনুপ্রবেশ না ঘটে। আচ্ছা, মাঝার ভাই যে আপনাদের মাঝার ভাই যে বা নাগরিক কমিটি যে আপনাদের থেকে সময় চেয়েছে 2 সপ্তাহে, আপনারা কি আগামীকাল কর্মবিরতি করবেন কি করবেন না? আমরা
ধন্যবাদ জানাই, মাদার ভাইকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের কথাই বলেছি। ভাইয়া আপনি একটু সামনে আসেন, কথা বললে আর একটু সামনে আসেন। বড় করেন ভাই, বড় করেন, সবাইকেই পাবো, সবাইকে পাবো। ভাইয়া একটু বড় করেন, সবাই একটু মিশাও, জায়গা করো। ভাইয়া একটু বড় করেন, ভাইয়া 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 আমার সভাপতি এখানে আসেন, সভাপতি এখানে আসেন, আপনি এখানে আসেন। নাগরিক কমিটি আরে কোন মিষ্টি কথা ইয়া আনতে চান আমার বাইরে রাস্তা আমি শুরু থেকে এই রাস্তাটা রিসিভ করতে হবে এবং যদি এই সরকার সমস্যা সমাধান কিন্তু কালকে থেকে পদক্ষেপ গ্রহণ যদি করে আমাদের সাথে আলোচনা কালকে থেকে শুরু করে তাহলে আমরা ভাববো যে আমরা কালকে সকাল 10টার মধ্যে আমাদেরকে আলোচনার জন্য না ডাকে, সমস্যার সমাধানের জন্য যদি না উদ্যোগ গ্রহণ করে তাহলে আমাদের সারা বাংলার সকল প্রতিষ্ঠানে আমাদের যে ঘোষিত আজকে আপনাদের মাধ্যমে ঘোষিত কর্মবিরতি অবস্থান কর্মসূচি এটা অব্যাহত চলবে গ্রহণ করতে হবে কালকে সকাল 10টার মধ্যে। সমস্যা সমাধান 15 দিন লাগতে পারে কিন্তু উদ্যোগ গ্রহণ কালকে সকাল 10টার মধ্যেই করতে হবে। কোনো রাজনীতি নেই। আমার কথা হয়েছে, উনি বলেছে এই কাজগুলো করতে হবে, সেগুলো আপনারা করেন, আপনাদের লিখিত দাবিগুলো দিন আমাদের কাছে, আমরা কালকে 10টার মধ্যে এটা আমার বাগানে আমগো সদস্যরে যারা কথা বলতেছে না হেরে যায় বেশি ভোলাইছে আজকে মনে করেন সারা বাংলাদেশে একটু কাপড় নিয়ে উঠছে আর কি আজকে তো হইলেও নারাজি আপনি দিনগুলো করতে আছেন, কোনো ফিডব্যাক পাইছেন? ফিডব্যাক তো পাইতেছি সকাল থেকে শুরু হয়েছে। না লাগবে না, আমি একটা দিন আবার দেন, আমি কি বললাম আমি কিন্তু